যুক্তরাষ্ট্রের সাথে রীতিমতো গা শিউরে ওঠার মতো চুক্তি করে বিদায় নিয়েছে ইউনূস সরকার। নির্বাচনী ডামাডোলের মধ্যে গত ৯ ডিসেম্বর ইউনূস সরকার যা করেছে, অনেকেই সেটাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গোলামীর চুক্তি বলে আখ্যায়িত করেছেন। ইউনূস গভর্নমেন্ট যাওয়ার আগে একটা চুক্তি করে যায়, যেটা হচ্ছে খাদ্য চুক্তি। এই খাদ্য চুক্তিতে আমেরিকা একটা শর্ত আরোপ করে। শর্তটা হচ্ছে, যে দেশের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক নাই, অর্থাৎ যেই দেশকে আমেরিকা স্যাংশন দিবে, সেই দেশের সাথে এই চুক্তির আওতাধীন থাকা দেশটা কোনো প্রকার লেনদেন করতে পারবে না। অর্থাৎ নির্বাচনকালীন সময়ে ইউনূস গভর্নমেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে চুক্তিটা বাস্তবায়ন করে গেছে বা যে চুক্তিটা সাইন করে গেছে, সেই চুক্তিতে স্পষ্ট বলা আছে, যদি আমেরিকার স্যাংশন পাওয়া এমন কোন দেশের সঙ্গে বাংলাদেশ কোন প্রকার লেনদেন কিংবা সামাজিক কিংবা কূটনৈতিক যোগাযোগ রাখে, তাহলে এই চুক্তির অধীনে আমেরিকা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এক কথায় ডক্টর ইউনূস বাংলাদেশকে বন্দুক দিয়ে গেছে আমেরিকার কাছে। শুধু তাই নয়, ওই চুক্তিতে এটাও বলা আছে, খাদ্যশস্য এবং প্রয়োজনীয় নিত্য পণ্য আমদানি করতে হবে আমেরিকা থেকে এবং কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে। এখন আমরা কৃষি প্রধান দেশ, আমাদের কৃষককে আমরা ভর্তুকি দিতে পারবো না, এতে আমেরিকার জ্বলবে। কেন জ্বলবে? কারণ আমাদের উৎপাদন বাড়লে তো ওদের ব্যবসা হবে না। আমাদের যদি ঘরেই নিজস্ব ফসল যদি আমরা প্রপার নিজেদের মার্কেটে পাওয়া যায়, আমরা কি বাইরে থেকে আমদানি করব না। কিন্তু ইউনূসের কথা, বাঙালিকে আমেরিকার কাছ থেকে পণ্য আমদানি করে খেতে হবে। কেন? কারণ ইউনূস যখন সরকারে ছিল তখন সে আমেরিকার পারপাস সার্ভ করার ঠিকাটা নিয়ে বসেছিল। এখন ইউনূস এই চুক্তিটা এই কারণে করেছে, যাতে করে বাংলাদেশে ট্যারিফ অর্থাৎ শুল্ক আরোপটা কিছুটা হলেও কমে, যাতে করে খুব সহজেই রপ্তানি বাজার ধরার ক্ষেত্রে অন্যান্য দেশের বাইরে যে আমরা কিছুটা কম শুল্কে আমেরিকাকে আমাদের রপ্তানি পণ্য দিতে পারি। এখন আমেরিকায় পণ্য রপ্তানি করতে যায় যদি উল্টা আরো বাস নেওয়া লাগে, তাইলে তো বিপদ ভাই। কিভাবে সেই বাসটা নেওয়া হয়েছে? ধরেন কথার কথা, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা এখন কাজ চলতেছে, আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্পূর্ণ প্রকল্পটা বাস্তবায়ন করতেছে রাশিয়া। এখন রাশিয়াকে অলরেডি আমেরিকা স্যাংশন দিয়ে বসে আছে। এখন যদি এই চুক্তি মানতে যাই, তাহলে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ করে দেওয়া লাগে। অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়ে রাশিয়ার সঙ্গে কোনো প্রকার আমরা কোনো বাণিজ্যিক লেনদেন করতে পারবো না। তাহলে রাশিয়ার সাথে ঝামেলা হলো আমেরিকা, সেই ড্যামারেজ চুকাবে কি বাংলাদেশ? ঠেকা পড়ছে আমাদের। আমেরিকার সাথে ঝামেলা রাশিয়া আমেরিকা বুঝবে, আমাদের প্রকল্প বন্ধ হবে। আমরা তো ভাই ভোক্তা, আমরা তো আর ওদের কাছে কোনো কিছু বিক্রি করতেছি না, আমরা ওদের কাছ থেকে টাকা দিয়ে এই প্রকল্পটা করায় নিতেছি। সেটা হতে পারে ঋণ প্রকল্পের মাধ্যমে, হতে পারে বিভিন্ন পদ্ধতিগত কূটনৈতিক অনেক লেনদেন হিসাব থাকতে পারে। কিন্তু সেই জায়গাটায় আমেরিকার একটা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পুরোপুরি উন্নয়ন প্রকল্পটাকে সাইড করে দিয়া আমেরিকার মন মতো যদি বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তো আমাদের স্বাধীনতা থাকলো না। কারণ দেশটা তো আমাদের। যে শুল্ক কমানোর জন্য ডক্টর ইউনূস এই ফাঁদে পা দিছে, সেই শুল্ক অবৈধ বলে খোদ আমেরিকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিচ্ছে। ট্রাম্পের যে হাতিয়ার ছিল, কিছু হইলেই তোমার উপর আমি শুল্ক আরোপ করে দিব, এত পার্সেন্ট শুল্ক দিয়ে তোমার আমার দেশে ব্যবসা করা লাগবে, এইটা সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ শুল্ক আরোপের যে বিষয়টা, এটা নজরে আসে আমেরিকার সুপ্রিম কোর্ট। তো আমেরিকার সুপ্রিম কোর্ট ডাইরেক্ট ট্রাম্পে বলে যে, ভাই তুই তো এটা অন্যায় করতেছিস। তৃতীয় বিশ্বের দেশগুলোকে শোষণ করার এই যে চিন্তাধারা, এটা বাদ দিয়ে মানবিকভাবে আমেরিকাকে গ্রেট অ্যাগাইন করা যায় কিনা সেটা ভাবো। আমেরিকার সুপ্রিম কোর্ট যখন এই ধরনের কথা বলে দিছে, তখনই ডোনাল্ড ট্রাম্প চটে গেছে। চলেন একটু বিস্তারিত নিউজটা আমরা আর একটু চোখ বুলাই আসি। শুল্ক বাতিলের রায়ে চটেছেন ট্রাম্প, বিচারপতিদের ব্যক্তিগত আক্রমণ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের 6 বিচারপতির উপর চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তার আরোপিত পাল্টা বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করে রায় দেওয়ায় ওই বিচারপতিদের অস্বাভাবিকভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি। সুপ্রিম কোর্টের এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য একটা বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ যেই শুল্কের আরোপ থেকে বাঁচতে যায় ডক্টর ইউনূস বাংলাদেশকে এক বিশাল ষড়যন্ত্রের মাঝে ফাঁসাই দিয়ে গেল, সেটাই এখন আমেরিকার কোর্ট অবৈধ ঘোষণা করছে। তাহলে বাংলাদেশের কি হবে? চুক্তি তো হয়ে গেছে, এই চুক্তি কি তাহলে বাতিল হবে? এই চুক্তি যদি বাতিল হয়, তাহলে সেটা কোন কোন পদ্ধতিতে বাতিল হবে, সেই বিষয়ে অতি সত্বর বাংলাদেশের নতুন সরকারের তরফ থেকে বিবৃতি আশা করছি। একই সাথে এই যে খাদ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষকে যে জিম্মি করা হলো, এইটা নিয়ে কিছু কথা বলে যাই, আপনারা শুনুন। আমেরিকা থেকে আমাদের
নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্যশস্য এবং মৎস্য খাবার আমদানি করা বাধ্যতামূলক ওই চুক্তিতে শর্ত দেওয়া আছে। তাই আমরা আমেরিকা থেকে মৎস্য খাদ্য, পোল্ট্রি খাদ্য আমদানি করবো, এটা বাধ্যতামূলক। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে আমরা তো সেটা যাচাই বাছাই করে নিব নাকি, একটু পরীক্ষা করে নিব। কারণ আমেরিকা থেকে তারা যেই শিশু খাদ্যটা পাঠাবে, তারা যেই মৎস্য খাদ্যটা পাঠাবে, তারা যে পোল্ট্রি খাদ্যটা পাঠাবে, এই পোল্ট্রি খাদ্যের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের শরীরে জীবাণু ঢুকবে কিনা, কিংবা কোনো রোগ বালাই তারা পুশ করতে চাচ্ছে কিনা করোনার মতো, আবার নতুন কোনো ব্যবসার ধান্দা করতেছে কিনা, যেটা করোনা ইস্যুতে চীন একটা বড় ব্যবসা করে গেছে, আপনারা জানেন, পুরো বিশ্বব্যাপী। ঠিক একইভাবে বাংলাদেশে আমেরিকা এই ধরনের কোন ষড়যন্ত্র করছে কিনা এইটা যাচাই বাছাই করতে হলে অবশ্যই ওই পোল্ট্রি খাদ্য, ওই মাছের খাদ্যগুলো আমাদের পরীক্ষা করে নেওয়া উচিত। কিন্তু এই চুক্তিতে স্পষ্ট শর্ত দেওয়া আছে, কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই ধরনের পশু খাদ্য বাংলাদেশে ঢুকাইতে হবে। এই ধরনের পশু খাদ্য, এই ধরনের পোল্ট্রি খাদ্য, এই ধরনের সার, এই ধরনের নিত্য পণ্য যদি আমরা টেস্ট ছাড়া ঢুকাই, এখন ওইটার মধ্যে যদি কোনো রোগ জীবাণু থাকে কিংবা কোনো রোগের পয়জন ইনজেক্ট করা হয়, এর দায়ভার কে নিবে? ওই সমস্ত পোল্ট্রি মুরগি খায়া যদি ক্যান্সার হয়, এটার দায়ভার কে নিবে? যেই চুক্তিতে বাংলাদেশ নামক রাষ্ট্রটা জিম্মি হবে, সেই চুক্তিতে ডক্টর ইউনূস সাইন করলো কিভাবে? এটা তো তার করা উচিত হয় না। তার তো উচিত ছিল বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সমুন্নত রেখে, যাতে বাংলাদেশের সাধারণ মানুষের ভালো হয়, এই জন্য যাচাই বাছাই করে প্রয়োজনে মিডিয়াতে নিয়ে এসে এই চুক্তির ব্যাপারে পুঙ্খানু ভাবে গবেষণা করে তারপর সিগনেচারটা করা, যে এখানে আমার দেশের সাধারণ মানুষের এই উপকার হবে, এই কারণে আমি এই দিনটা স্যাংশন করতেছি। যারা ভারতের রেল ট্রানজিট ইস্যু নিয়ে অনেক আক্ষেপ করেছিলেন যে বাংলাদেশকে ভারতরে দিয়ে দিতেছে, এখন তো পুরো আমেরিকা নিয়ে যাচ্ছে আপনাদেরকে গিনিপিগ বানানোর জন্য, যাতে করে আপনাদের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারে। এটা ভালো লাগতেছে তো। অবশ্য বাংলাদেশের মতো বেঈমান জাতিদেরকে এটাই করা উচিত। উঠে থাকতে আমাদের দেশের মানুষের ভূতে কিলায়, এই জন্য আজকে এই অবস্থা। এই চুক্তি নিয়ে নানানজন নানা কথা বলছেন, কিন্তু প্রায় সবারই মত সর্বনাশা চুক্তি করে গেছে ইউনূস সরকার। রাজনৈতিক বিশ্লেষক রাজু নুরুল এই চুক্তির বিশ্লেষণে যা বলেছেন তার রীতিমতো চোখ কপালে ওঠার মতো। তিনি যা বলেছেন তার সারমর্ম করলে দাঁড়ায়, জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত তড়িঘড়ি এবং চরম গোপনীয়তার মধ্য দিয়ে যে বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, প্রথম দেখায় তাকে দুই দেশের স্বার্থ রক্ষার একটি সাধারণ চুক্তি মনে হতে পারে। কিন্তু চুক্তির ভেতরের ধারাগুলো বিশ্লেষণ করলে যে কারো মনে প্রশ্ন জাগতে বাধ্য যে নিজ দেশের প্রতি কতটা বিদ্বেষী বা অন্ধ স্বার্থপরতা কাজ করলে একটি সরকার এমন আত্মঘাতী চুক্তিতে সই করতে পারে। এই চুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, কৃষি এবং পররাষ্ট্রনীতির উপর যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠার আইনি বন্দোবস্ত করা হয়েছে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি কেবল একটি বাণিজ্যিক বোঝাপড়া তো নয়ই, উল্টো একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম অধিকার স্বেচ্ছায় অন্যের হাতে তুলে দেওয়ার এক ভয়াবহ দলিল। বিশ্লেষকদের মতে চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশ একদিকে যেমন বিশাল অঙ্কের রাজস্ব হারাবে, অন্যদিকে দেশীয় শিল্প পড়বে চরম হুমকিতে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে আসা 4,500-এর বেশি পণ্যের উপর বাংলাদেশকে শুল্ক কমাতে হবে অথবা সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনতে হবে। এই পণ্যগুলোর তালিকায় রয়েছে কৃষিজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সামগ্রী, ওষুধ, বিভিন্ন যন্ত্রপাতি, মাংস এবং চিজের মতো নিত্য ব্যবহার্য পণ্য। এর ফলে বাংলাদেশ তার বাজার যুক্তরাষ্ট্রের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেবে। কিন্তু বিনিময়ে বাংলাদেশ যে সুবিধা পাবে বলে প্রচার করা হচ্ছে তা পুরোপুরি শর্তযুক্ত এবং যুক্তরাষ্ট্রের মর্জি নির্ভর। অর্থাৎ আমরা আমাদের দরজা খুলে রাখলেও তারা তাদের দরজা খুলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব মান নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থাগুলোর ক্ষমতা হারিয়েছে। চুক্তিতে স্পষ্ট বলা আছে, যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ এমন কোনো পরীক্ষা বা মানদণ্ড আরোপ করতে পারবে না যা তাদের বাণিজ্যে বাধা সৃষ্টি করে। এর অর্থ হলো আমেরিকা থেকে আসা খাদ্যপণ্যে যদি অতিরিক্ত রাসায়নিক থাকে বা তাদের দেয়া বীজ যদি বাংলাদেশের উর্বর 3 ফসলি জমির জন্য ক্ষতিকর হয়, তবে বিএসটিআই বা খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানগুলো কোনো ব্যবস্থাই নিতে পারবে না।
এমনকি বিতর্কিত জেনেটিক্যালি মডিফাইড পণ্য কোনো পরীক্ষা ছাড়া দেশে প্রবেশ করবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু এলেও দেশের ওষুধ প্রশাসন বা মান নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে নিধিরাম সর্দারের মতো চুপ করে চেয়ে থাকতে হবে, কারণ আমেরিকা যা মানদণ্ড নির্ধারণ করে দেবে বাংলাদেশকে সেটাই অন্ধের মতো মেনে নিতে হবে। চুক্তির 5.1 নম্বর ধারাটি দেশীয় শিল্পের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের খনিজ সম্পদ উত্তোলন, অনুসন্ধান, পরিবহন ও বিতরণে সরাসরি অংশ নিতে পারে এবং দেশীয় বিনিয়োগকারী বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সমান সুযোগ তাদের দিতে হবে। বিশাল পুঁজি ও প্রযুক্তির অধিকারী মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় পেট্রো বাংলার মতো দেশীয় প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। একই কথা প্রযোজ্য বিকাশমান ওষুধ শিল্পের ক্ষেত্রেও। আমেরিকা থেকে যদি বিনা শুল্কে ওষুধ দেশে প্রবেশ করে এবং মার্কিন কোম্পানিগুলো এখানে এসে অবারিত সুবিধা নিয়ে ব্যবসা শুরু করে, তবে স্থানীয় ওষুধ কোম্পানিগুলো চরম অসম প্রতিযোগিতায় ধ্বংস হয়ে যাবে। আর চুক্তির শর্ত অনুযায়ী দেশীয় প্রতিষ্ঠান বিপদে পড়লে সরকার তাদের সুরক্ষায় কোনো ধরনের ভর্তুকি দিতে পারবে না। বাণিজ্য চুক্তির মোড়কে এই দলিলের মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বলয়ে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে বলে মত বিশ্লেষকদের। চুক্তিতে বলা আছে যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কোনো বাণিজ্য ব্যবস্থা নেয়, বাংলাদেশকেও তার পরিপূরক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমেরিকা যদি চীনের কোনো প্রযুক্তি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয়, বাংলাদেশকেও সেই দেশের কোম্পানিগুলোকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ আর কোনো দেশ থেকে পারমাণবিক প্রযুক্তি বা গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম স্বাধীনভাবে কিনতে পারবে না। পাশাপাশি ডিজিটাল অর্থনীতিকেও পঙ্গু করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ডেটা লোকালাইজেশন করতে পারবে না। ফেসবুক, গুগল, অ্যামাজনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবার উপর স্থানীয়ভাবে কোনো ট্যাক্স বসাতে পারবে না। যুক্তরাষ্ট্রের সাথে সাইবার নিরাপত্তা নীতি সমন্বয় করার অর্থ হলো বাংলাদেশের নিজস্ব কোনো স্বাধীন পররাষ্ট্র নীতি বা প্রতিরক্ষা নীতি বলতে আর কিছুই অবশিষ্ট রইল না, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এদিকে চুক্তিতে শ্রম অধিকার ও বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও চরম বৈষম্য রাখা হয়েছে। চুক্তি মতে বাংলাদেশের শ্রম আইনকে বিশ্ব বাণিজ্য সংস্থা স্ট্যান্ডার্ডের বদলে যুক্তরাষ্ট্রের পছন্দ মতো হতে হবে। বাংলাদেশ যদি কোনো শর্ত পালনে সামান্যতম ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বাংলাদেশের পোশাকের উপর শুল্ক বাড়িয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে এবং এক্ষেত্রে বাংলাদেশের কোনো আইনি প্রতিকার চাওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি চুক্তি অমান্য করে, তবে বাংলাদেশ কোনো নিরপেক্ষ সংস্থার দ্বারস্থ হতে পারবে না। মাত্র 32 পৃষ্ঠার এই চুক্তির 29টি ধারা ও 200টির বেশি উপধারায় এমন একটি শব্দও নেই যেখানে বাংলাদেশের জন্য নিশ্চিত কোনো লাভের কথা বলা হয়েছে। বিশ্লেষকদের মতে এটা পুরোটাই সাজানো হয়েছে এককভাবে মার্কিন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। এই চুক্তির সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি হলো পোশাক রপ্তানির বিপরীতে তুলা কেনার শর্তটি। প্রচার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের তুলা কিনলে বাংলাদেশের গার্মেন্টস পণ্য বিনা শুল্কে আমেরিকার বাজারে প্রবেশ করবে, কিন্তু বাস্তবতা হলো তথ্য বলছে বাংলাদেশ সাধারণত ভারত বা আফ্রিকার মতো দেশগুলো থেকে সাশ্রয়ী মূল্যে এবং দ্রুততম সময়ে তুলা আমদানি করে, যা দিয়ে দেশের প্রায় 80% স্পিনিং মিল চলে। যুক্তরাষ্ট্রের তুলার দাম অনেক বেশি এবং আসতেও 1.5 মাসের মতো সময় লাগে। বাংলাদেশ তার মোট পোশাকের মাত্র 18 থেকে 20% আমেরিকায় রপ্তানি করে, অথচ এই শর্ত মানতে গিয়ে বাংলাদেশকে প্রায় 100% মার্কিন তুলার উপর নির্ভর করতে বাধ্য করা হতে পারে। এতে পোশাক উৎপাদনের খরচ এতটাই বেড়ে যাবে যে বিশ্ববাজারে বাংলাদেশ তার প্রতিযোগিতার সক্ষমতা হারাবে এবং পুরো গার্মেন্টস খাত এক গভীর সংকটে নিপাতিত হবে। এই চুক্তির ফলে সদ্য ক্ষমতায় আসা বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় পদে পদে হিমশিম খেতে হবে বলে মত অনেকের। অর্থনীতি, কৃষি, প্রযুক্তি এবং পররাষ্ট্রনীতির প্রতিটি ক্ষেত্রে হাত পা বাঁধা অবস্থায় একটি সার্বভৌম সরকার কিভাবে কাজ করবে তা এক বিরাট প্রশ্ন।
চুক্তিটি বাতিল বা পর্যালোচনা করার মতো রাজনৈতিক সাহস দেখানো অত্যন্ত কঠিন, কারণ তৃতীয় বিশ্বের কোনো সরকার প্রধান যখন আমেরিকার স্বার্থের বিরুদ্ধে দাঁড়ান তখন তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা ইতিহাসের পাতা ঘাটলেই দেখা যায়। গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকারকে সাধারণ মানুষ সংস্কার ও দেশের মঙ্গলের জন্য সমর্থন দিয়েছিল, তারা কার্যত আন্তর্জাতিক লবিস্টের মতো আচরণ করে দেশের স্বার্থকে বিশ্ববাজারে সস্তায় বিকিয়ে দিয়ে বিদায় নিয়েছে, এমন আওয়াজই শোনা যাচ্ছে কান পাতলে। এই ভয়াবহ চুক্তির গ্যারাকল থেকে দেশ কিভাবে বের হবে তা নিয়ে শঙ্কা ছাড়া আর কিছুই বলার নেই। বাংলাদেশ কি এমন ক্ষতি করেছিল যে তারা এমন সর্বনাশা চুক্তি করে গেল, এমন প্রশ্ন উঠেছে জনপরিসরে।